বসে রয়েছে, ওই দেখ ও বসে রয়েছে। কখনো গা কাটা দিয়ে ভার হয়ে যায়, মনে ভয় লাগে শ্মশানে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। আজকে প্রথমে বলবো, কালকে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে প্রথম আমার ঘটনায় ফার্স্ট কমেন্ট করবে, দেন লাইক করবে, তার নাম কিন্তু আমি পরের দিন মানে নেক্সট ডে আমি কিন্তু ঘোষিত করব। আমাকে কালকে ফার্স্ট যে লাইক আর কমেন্টস করে তার নাম হচ্ছে ঐশী। একটি বোন প্রথম আমাকে লাইক কমেন্টস করে, দেন আমি প্রিন্টও করে দিয়েছি। তো চলো এবার আমি যাব সোজা ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট করে দুটো কথা বলবো। কালকে আমি একটি কথা তোমাদের সাথে ঘটনা শেষে শেয়ার করেছিলাম যে আমি মানুষকে দেখলে বুঝতে পারি যে সেই মানুষটা পরবর্তীকালে কিরকম বেরোবে। কারণ প্রথম যখন মানুষ মানুষের সাথে মেশে আলাপ হয়, তখন কিন্তু প্রতিটা মানুষই সবার কাছে খুব প্রিয় হয়ে ওঠে, সবার কাছে খুবই ভালো হয়। তারপর কিন্তু যত দিন যায় আসল পরিচয়টা তার সামনে আসে, তার আসল রূপটা কেমন। তো সেই জিনিসটা ভগবান আমার মধ্যে দিয়েছেন, আমি আগে থেকে সতর্ক করতে পারি। এই নিয়ে আমি বলেছিলাম বলে কোনো একজন দাদা ভাই, ওনার নাম আমার মনে আছে, আমি নিতে চাই না, উনি বলেছিলেন যে এই একটা নতুন বিজনেস। তবে বলে রাখি, আমি কিন্তু কাউকে বলিনি যে আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে বলো, ফটো পাঠাও, আমি দেখে বলবো, কখনোই বলিনি। আর এটাও আমি বলিনি যে আমাকে কারোর ভবিষ্যৎ বলার জন্য অনেক টাকা দিতে হবে, আমি কিন্তু সেরকম কিছু বলিনি। যেটা আমার মধ্যে আছে আমি সেটা শেয়ার করেছি। তোমাদের ধারণাটা অনেক ভুল, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এরকম কোনো ব্যাপার নেই আমি বলেছি বলে যে আমি ব্যবসা খুলে বসেছি নতুন, যে তোমরা আমাকে ফটো পাঠাবে বা তোমরা আমাকে বলবে দিদি ভাই দেখো তো এ কিরকম, তার জন্য আমি তোমাদের কাছ দিয়ে কোনো রকম টাকা নেব। এটা তোমাদের ভুল ধারণা, ক্লিয়ার করলে। এবার আমি যাব সোজা ঘটনায়। আমাকে কালকে এক ভাই একটি ঘটনা শেয়ার করে দমদম থেকে। ভাইয়ের নাম হচ্ছে অজয়। আমি ভাইয়ের ঘটনাটা প্রথম শোনাবো, কারণ যখন ঘটনাটা আমাকে ভাই শেয়ার করে, আমি ঘটনাটা যখন রিড করছি আমার নিজের সারা শরীর না শিহরণ দিচ্ছে, এতটা ভয়ঙ্কর। তোমরা শোনো, তাহলে তোমরাই কমেন্টসে জানাবে তোমাদের কেমন লেগেছে। সেটা হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে অজয়। ভাই বলে দিদি ভাই আজকে প্রথম আপনাকে আমি একটি ঘটনা শেয়ার করছি। আমার বাড়ি হচ্ছে দমদম। এই ঘটনাটা ঘটেছিল আমার এক দাদার শালার সাথে। আর দাদার শালার বাড়ি হচ্ছে মিনাখা, হয়তো অনেকেই নাম শুনেছো, মিনাখা। তো সেখান থেকেই ঘটনাটা আসে। দমদম থেকে ভাই অজয় বলে দিদি ভাই এই ঘটনাটা আমার যে দাদা, সেই দাদার যে শালা রয়েছে, সেই শালার মিনাখাতে একটি সেলুন আছে। তো সেই সেলুন বন্ধ করে রাতের বেলা যখন সে বাড়ি ফিরছে, তখন তার সাথে এই ঘটনাটা ঘটে। বলে আমার দাদার শালা সেলুন আছে নিজের, যখন আসছে রাত তখন প্রায় 11:30 থেকে 12টার সময়ের মধ্যে, অনেকটা রাত হয়ে যায়, সে সাইকেল নিয়ে তার বাড়ি আসছে। এবার আমাদের ভাই বলে যে যদি মিনাকার আশেপাশ থেকে কেউ রিলেট করো আজকে ঘটনাটা শুনছো, তাহলে তোমরা বুঝতে পারবে ওই রাস্তার উপর একটি শ্মশান পড়ে। তো ওই শ্মশানের কাছে যখন আসে, তখন দেখছে যে একটি বাচ্চা ছেলে, ঠিক শ্মশানের ওই রাস্তাটা কাজটা ঠিক অন্ধকার, ওইখানে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, 7 বছর 8 বছর বয়স। বাচ্চা ছেলেটার মুখ কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছে না, বাচ্চা ছেলেটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। যখন ওই দাদা ভাই মানে যার সেলুন, সে যখন ওখানে সাইকেলটা নিয়ে আসছে, বাচ্চা ছেলেটাকে দেখে না দাঁড়িয়ে পড়ে। এত রাতের বেলা একটা বাচ্চা ছেলে হঠাৎ রাস্তায় অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। তো হয়তো তখন ভাবে যে বাচ্চাটি হয়তো হারিয়ে ফেলেছে রাস্তা, বাড়ি চিনতে পারছে না, আর না হলে কুকুরের ভয় বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, হয়তো কুকুর আছে বলে ভয়তে রাস্তায় তাড়া করবে, যাচ্ছে না। এই ভেবে সেই দাদা ভাই ওখানে দাঁড়িয়ে দেখছে। তখন ওই বাচ্চা ছেলেটি ওই দাদা ভাইকে বলে যে দাদা আমাকে তুমি সাইকেলে করে নিয়ে যাবে, আগে 5 মাথার মোড় পড়ে, ওই 5 মাথার মোড়ে আমাকে তুমি ছেড়ে দিও, আমি তোমার সাথে যাব। তখন সেই দাদা বলল ঠিক আছে চল, তো পেছনে বসিয়ে নেয়। এইবার যে দাদা সাইকেলে পেছনে বসায় বাচ্চাটাকে, বলে ওকে পেছনে বসাতে বসাতেই আমার মনে হচ্ছে একটা 8 বছরের ছেলে না, মনে হচ্ছে 80 থেকে 90 কেজি
ওজনের একটি বস্তা আমি পেছনে বসিয়ে রেখেছি। এত ভারী একটা 8-9 বছরের বাচ্চার মানে কখনো তার ওয়েট হতেই পারে না 80-90 কেজি। তো সেই বাচ্চাটা বসার পরে সাইকেল চালাতে সেই দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছে। বলছে এত কষ্ট হচ্ছে, কোনো রকমে খুব গায়ে জোর করে টেনে 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 নিয়ে গিয়ে একটা লাইট পোস্টের কাছে সাইকেলটা দাঁড় করাতে সেই দাদাভাই এত ওয়েট দেখে দাদাভাই পেছনে তাকায়, সাইকেলের কেরিয়ারে দেখছে যে বসে রয়েছে একটা 8 বছরের বাচ্চা ছেলে। তার পা তো স্বাভাবিক ঝুলবে, কিন্তু সে দাদাভাই দেখছে পেছনে যে বসে রয়েছে সে তার পাটা বেশ বড় গুটিয়ে বসেছে, গুটিয়ে রেখেছে। দাদাভাই যখন এই দৃশ্য দেখে, আমার কিন্তু দেখো গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। ভাবো সেই দৃশ্যটা চোখে। দাদাভাই ওই মুহূর্তে ওইখানে সাইকেল ফেলে রেখে, রাস্তার পাশে ছিল জঙ্গল, জঙ্গলে ঝাঁপ দেয় সাইকেল ফেলে রেখে। জঙ্গলে ঝাঁপ দিয়ে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে দাদাভাই কিন্তু বাড়ি আসে। বাড়িতে এসে যখন হাঁপাচ্ছে, বাড়ির লোক তখন জিজ্ঞাসা করে যে কি রে, কি হয়েছে? তখন দাদাভাই কিন্তু কাউকে কোনো কিছু জানায়নি, কি হয়েছে রাস্তায়, কি না হয়েছে, সাইকেল কোথায়, কিছু জানায়নি। দাদাভাই কিন্তু রাতে খাইও নি, চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা দিয়ে দাদাভাইয়ের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে দাদাভাই খায় না, খাওয়া দাওয়া একদম টোটালি বন্ধ, ঘুম বন্ধ, ঘুমায় না, কারোর সাথে কথা বলে না, একদম ঘর থেকে বেরোয় না। আর দাদাভাই কোনো মতে আলোর মুখ দেখে না, মানে সব সময় ওই ঘরের মধ্যে জানলা কপাট সব বন্ধ করে ঘরের মধ্যেই থাকে। এবার একদিন দুদিন যায় আর প্রচন্ড গায়ে জ্বর আসছে, থেকে থেকে যাচ্ছে, থেকে থেকে জ্বর আসছে। এরকম করে 3-4 দিন পুরো বাড়িতে দাদাভাই নিজেকে ঘরে বন্ধ করে নেয়। দাদাভাইয়ের মা বাবা যখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তুই 3 দিন 4 দিন হয়ে গেল আর পুরো বাড়ির মধ্যে রয়েছিস, বাড়ি থেকে বেরোচ্ছিস না, কোনো জায়গায় তুই যাচ্ছিস না, আসল বিষয়টা কি সেটা বলবি, যে কি হয়েছে এমন তুই নিজেকে ঘরের মধ্যে পুরো বন্দি করে রেখেছিস? তখন দাদাভাই সব কথা তার মাকে কিন্তু বলে দেয়। এই কথা বলার পর দাদাভাই যখন সব কথা বলে, তখন তার মা তাকে নিয়ে যায় একটি মসজিদে। যখন মসজিদে নিয়ে যায় তাকে তাবিজ দেওয়া হয়, জল পড়া, তেল পড়া সবই দেওয়া হয়। তারপর কিন্তু দাদাভাই সুস্থ হয়ে যায়। আর ওই মসজিদে যে মল্লি সাহেব ছিলেন উনি কিন্তু বলেন যে যেই তুমি রাতের বেলা সেলুন থেকে বাড়ি ফিরছিলে, তখন রাত প্রায় 11:30 থেকে 12টা বাজে। পথে পরে হচ্ছে একটি শ্মশান, শ্মশানের ওখানে বাচ্চাটি অন্ধকারে দাঁড়িয়েছিল। যখন বাচ্চাটি তোমাকে সাড়া দেয়, দাদা বলে তোমাকে প্রথমে যখন সাড়া দেয়, তোমার কিন্তু তার কথায় উত্তর দেওয়াটাই হয়েছে ভুল। তুমি যখন তার কথায় তাকে উত্তর দিয়েছো, তুমি কিন্তু তার পুরো বশে এসে গেছো। সে তোমাকে তার বশে করে নিয়েছে। তুমি তাকে ওখান থেকে না নিয়ে তুমি কিন্তু জীবিত বাড়ি আসতে পারতে না। যদিও তুমি তাকে 5 মাথার মোড়ে যাওয়ার আগেই লাইট পোস্টের ওখানে ফেলে দিয়ে চলে এসছো, সাইকেল ফেলে দিয়ে, কিন্তু তুমি যদি তাকে নাও নিতে, তাহলে কিন্তু তোমার পথ ও ছাড়তো না, তোমার পথে ও দাঁড়িয়ে থাকতো, তোমাকে সেদিন কিন্তু মেরে ফেলতো। তো এই ঘটনাটা আমাদের দমদম থেকে অজয় ভাই পাঠায় দাদার শালার সাথে, অজয় ভাইয়ের দাদার শালার সাথে ঘটনাটা মিনাখায় ঘটে। মিনাখায় যারা থাকো তারা রিলেট করতে পারবে, রাস্তার উপর শ্মশান একটা পড়ে। তো প্রথম ঘটনাটা অনেকই ছোট, তবে কিন্তু বেশ লোমহর্ষক। কেরম লাগলো অবশ্যই বলো কমেন্টে। এবার যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটা কিন্তু বেশ বড় আর বেশ কিন্তু ভয়ের। ঘটনাটা শোনো, আর কথা বলবো না বেশি। এই ঘটনাটা আমাদের এক দিদিভাই পাঠায় উলুবেড়িয়া থেকে। দিদিভাই বলেন, আমার বাবা আজ থেকে প্রায় 27 বছর আগে ট্রেন চালাতেন। তো আমার বাবা যখন ট্রেন চালাতেন, তখন আমার বাবার সাথে রাতের বেলা দুপাল্লার ট্রেন চালাতেন। অনেক এরকম অভিজ্ঞতা আছে ভূত দেখার। সেই অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব। আমাদের দিদিভাইয়ের নাম এখানে হাইড থাকবে। দিদিভাইয়ের বাড়ি হচ্ছে উলুবেড়িয়ায়। দিদিভাই বলে, আমি ঘটনাগুলো নিয়মিত শুনি,
আমার খুব পছন্দ হয়। আপনার ঘটনাগুলো শুনলে কোথাও গিয়ে মনে হয় যে ঘটনাগুলো সত্যি বাস্তবে ঘটেছে। আর বলে রাখি, আমাদের এই দিদিভাই বলেন যে এই ঘটনাটা, যে ঘটনাগুলো আমি বলবো, এটা একটা ঘটনা না, এটা আমার বাবার জীবনের অনেকগুলো ঘটনা আমি আজকে শেয়ার করব একে একে। প্রথম ঘটনা আমি বলি, আমার বাবা যেহেতু দুপাল্লার ট্রেন চালায়, আমার বাবা একদিন আসাম যাচ্ছিল। বলছে রাতের বেলা, তখন প্রায় রাত 2:30 বাজে, বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এবার যখন বৃষ্টি হতো তখন কি হতো, থেকে থেকে সিগন্যালের প্রবলেম হতো, সিগন্যাল কোনো কোনো সময় পাওয়া যেত না। হঠাৎ করে মাঝ জঙ্গলের মধ্যে ট্রেনকে দাঁড় করিয়ে দিতে হতো। একদম মানে খুব বাজে একটা সিচুয়েশন হতো। 25-27 বছর আগের ঘটনা, আর এখন সেই চিত্রটা কিন্তু আমাদের কাছে অনেকটা ক্লিয়ার। এখন কিন্তু এরকম ভাবে ট্রেন হুটহাট করেও দাঁড়ায়, কিন্তু আগের মতো এত কিন্তু সমস্যা হয় না। তো দিন যত যাচ্ছে তত সব কিছুই কিন্তু উন্নত হচ্ছে। সেরমভাবে দিদিভাই বলেন যে আজ থেকে 27 বছর আগে আমার বাবা হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আসামের যাওয়ার একদম ট্র্যাকে আমার বাবা একটা জায়গায় সিগন্যাল না পাওয়ায়, আর বৃষ্টি হচ্ছিল যেহেতু, তার কারণে বাবাকে ট্রেন দাঁড় করাতে হয়। ট্রেনে তো প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, লোকজন ভর্তি। এবার বাবা দেখছে যে যেখানে জঙ্গলের মাঝখানে ট্রেনটা দাঁড় করায়, কিছুটা আগে বাবা দেখছে সাদা সাদা কিছু, অনেকগুলো, মানে একটা দুটো না, দূর থেকে, অনেকটা দূর থেকে, যেহেতু ট্রেনের সামনে তো লাইটটা থাকে, ফোকাস করে অনেকটা ডিস্টেন্স নিয়ে, তো সেই ফোকাসে দেখছে যে অনেকগুলো সাদা সাদা কিছু জিনিস, যারা 4 পায়ে হেঁটে হেঁটে ওই ট্র্যাকের দিকে আসছে, মানে ট্রেনের দিকে, যেখানে আমার বাবার ট্রেনটা যেই ট্র্যাকে দাঁড়িয়ে আছে। তো আমার বাবা তখন হরেন দিতে থাকে এই কারণে, যাতে হট করে যদি সিগন্যালটা পেয়ে যায় তো বাবাকে ট্রেনটা আবার পুনরায় চালু করতে হবে। দেন যদি কোনো জিনিস থাকে সে যাতে কাটা না পড়ে, ট্রেনে অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য বাবা হরেন দিচ্ছে। তো সেরকম ভাবে তখনই কিন্তু বাবা ট্রেনের সিগন্যালটা পায়নি। এবার হরেন দিচ্ছে বাবা, দিতে দিতে একটা সময় বন্ধ করে দেয়, কিন্তু তারা তাদের মতনই ওই বাবার যেখানে ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে রেল লাইনে, ওইদিকে কিন্তু তারা সমানে এগিয়ে আসছে। তো যত কাছে আসছে, বাবা ট্রেন থেকে বসে আরো পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে সে হচ্ছে প্রায় 30 থেকে মানে 35টা কি 40টা গরু, সাদা গরু, এক সাইজের, একরকম তাদের একদম বডি ফিগার গুলো, আর সাদা, পুরো ধবধবে সাদা গরুর একটা পাল বেরিয়েছে। এতগুলো গরু একসঙ্গে ট্রাকের উপর থেকে আসছে। তো আমার বাবা দেখে সাথে সাথে গার্ডকে জানায়, গার্ড থাকে তো, গার্ডকে বললো, গার্ড একটুখানি দেখো তো সামনে গরু, এত গরু কোথা থেকে এলো এই রাতের বেলা, তখন 2:30-3টে বাজে। তখন গার্ড বলল হয়তো কারোর এখানে ফার্ম আছে, হয়তো গরুগুলো বেরিয়ে গেছে বৃষ্টির কারণে, এই ধারণাটা করে। তো তখন আমার বাবা বলল যে তুমি নেবো না, গার্ডকে বললো তুমি নেবো না, তুমি ট্রেনের মধ্যেই থাকো, আমি সিগন্যাল পেলে যখন ট্রেন ছাড়বো তখন আমি দেখছি ওরা সরে কিনা, কারণ গরু কিন্তু হরেন শুনলে ট্রেনে কিন্তু ওরা বোঝে, ওরা কিন্তু দৌড়ে ট্র্যাক থেকে সরে যায়। আমার বাবা ঠিক যখন বলতে বলতে সিগন্যাল চলে আসে, সিগন্যালটা পায় যখন, আমার বাবা তো সাথে সাথে ট্রেনটা ওখান থেকে চালু করতেই হবে, এটা তো নিয়ম, রুলস। তো আমার বাবা ট্রেনটাকে চালু করে দেয়। যখন ট্রেনটা চালু করে সমানে কিন্তু বাবা হরেন দিয়ে যাচ্ছে, কিন্তু তারা ওরকম ভাবে কোনো ভুরুক্ষেপ নেই। আর বাবা বিশেষত্বভাবে একটা জিনিস খুব ভালো লক্ষ্য করে, কারণ আমার বাবা বলে যে ট্রেন যখন চালাতে গেছি তখন ছোটোখাটো অনেক ঘটনা ওই আমাদের ট্রেন চালক আরও যে ড্রাইভার বন্ধুরা রয়েছে তাদের মুখ থেকে আমার আগেই শোনা হয়ে গেছে, এইসব নিয়ে আমি অভ্যস্ত। তো সেইটা আমার এত বড় একটা অভিজ্ঞতা প্রথম হয় সেইটা। বাবা বলছে কোনো মতে আমি কিন্তু ট্রেনকে চালু করেছি, আর আমি ওখানে থামাইনি, আমি ভাবলাম যা হয় হবে, আমি ওদের উপর থেকেই ট্রেন নিয়ে চলে যাব, তাতে যদি ওরা মারা পড়ে পড়বে, কোনো অসুবিধা নেই। কারণ আমার বাবা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, যদি কোনো সত্যি গরু হয় তাহলে পারে কিন্তু কোনো না কোনো গরু ভয়তে কিন্তু ট্র্যাক থেকে এইদিকে ওইদিকে ছিটকে যাবে, অথবা মাথা তুলে কিন্তু লাইটের দিকে বা ট্রেনের দিকে বা এইদিক ওইদিক কিন্তু মুভমেন্ট করবে।
আমার বাবা যে জিনিসটা লক্ষ্য করে, গরুগুলো কিন্তু সবাই মাথা নিচু করে আসছে, গরুগুলোর চোখ কিন্তু লাইটের ফোকাসে দেখতে পাচ্ছে না। সাধারণ যদি একটা সত্যি গরু হয় তার চোখ কিন্তু জ্বলে, দেখবে রাতের বেলা কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, কোনো প্রাণীকে আমরা যদি সামনে আলো ফেলি তার চোখটা কিন্তু জল জল করে। তো ভালো করে লক্ষ্য করে যে না, তারা কিন্তু মাথা নিচু করে একভাবে ওরকমভাবে এক সারিবদ্ধভাবে একই সাইজের গরু হতে পারে না। তখন আমার বাবা কিন্তু ট্রেন যেরকম চালানো সেরকমভাবে ট্রেনটাকে চালায়। বাবা বলছে ট্রেনগুলো মানে আমি যে ট্রেন চালাই, গরুগুলোকে আমি ধাক্কা ধাক্কা মেরে উড়িয়ে দিলাম, কিন্তু আমার গার্ডকে যখন বললাম একটু দেখো তো, গার্ড কিন্তু দেখে ওখানে কোনো গরুই নেই। যদি ধাক্কা খায় সে তো ট্র্যাকের পাশে পাশে পড়বে না, কিন্তু কোনো রকম ভাবে কোনো ওখানে গরুর বডি নেই। আর সব থেকে বড় কথা, ট্রেন যতই ভারী হেভি ওয়েট হোক, একটা মানুষ বা একটা কিছু সামনে পড়লে একটা কিন্তু ওয়েট বোঝা যায় একটা ধাক্কার, কিন্তু এতগুলো গরু, 30টার উপরে গরু, সেই গরুর যে ধাক্কা লাগার তার তো একটা ধাক্কা বাবা বুঝতে পারবে, কোনো কিন্তু ফিলই হয়নি, মনে হলো একটা হাওয়ার মধ্যে দিয়ে বাবা চলে আসলো। বাবার এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা, একটা বড় ধরনের। এইবার আমি বলবো বাবা সেরকমই, যে তুমি রাতেই ট্রেন, দুপাল্লার ট্রেন তো রাতের বেলা এই অভিজ্ঞতাগুলো বাবার হয়েছে। প্রায় সেই ঘটনার প্রায় 2-2.5 মাস পর এই ঘটনাটা ঘটে, যেটা এখন বলবো। বাবা এসে বলছে জানো তো, আমি এই ট্রেন রাতের বেলা যে আমি এই দিক থেকে ওই দিক এত যাত্রী নিয়ে যাই, এত লোক নিয়ে যাই, প্যাসেঞ্জার, আমার সাথে এত প্যাসেঞ্জার থাকার সত্ত্বেও আমি কিন্তু টোটালি একা। কারণ আমি এটুকুনি ট্রেন চালাই তো, আমি সামনে ট্র্যাকের মধ্যে বা ফাঁকা জঙ্গলে, ট্র্যাকের পাশে, রেল লাইনের ওপর অনেক কিছু জিনিস আমি চোখে দেখি, যেগুলো কিন্তু যে প্যাসেঞ্জার থাকে তারা কিন্তু এগুলো কেউ জানে না। আর যে আমার সাথে যে থাকে হেল্পার, গার্ড, সেই গার্ড কিন্তু অনেক সময় দেখে, অনেক সময় দেখে না। আমি তো হাওয়ার মতো ট্রেন নিয়ে ছুটে চলে যাই। তো এরকমই বাবা বলে যে আমি এই প্রথম ঘটনাটা হওয়ার পর 2.5 মাস পর আমি যখন ট্রেন নিয়ে রাতের বেলা যাচ্ছি, আমার খুব মনে আছে যে ট্র্যাক দিয়ে যাচ্ছি, ট্র্যাকের একদম পাশে পাশে একটি জঙ্গল আছে, আমি জায়গাটার নাম নেবো না, ওই জায়গাটা অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে। এখনো ভাঙা ট্রেনের অনেক স্তূপ হয়ে পড়ে আছে, এখনো সেই জিনিসগুলো সরেনি ওখান থেকে, জং ধরে কিছু পাস চুরি হয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থায়। কিন্তু ওই যে ট্র্যাকের পার্টগুলোর জন্য আরো আমরা বুঝতে পারি যে এইখানেই অ্যাক্সিডেন্টগুলো হয়, মূলত অনেক অ্যাক্সিডেন্ট এক জায়গায় হয়েছে। তো সেইখান থেকে একদিন রাতে আমি ট্রেন নিয়ে ছুটে চলেছি, আমি দেখলাম ওখানে একজন ট্রেনের একটা বগির ওপর, মানে উল্টে পড়ে আছে তো পাশে, বগির ওপরে একজন লোক বসে আছে। আমি দূর থেকে যখন ট্রেনের ফোকাস আলোটা পড়ছে সামনে, আমি লক্ষ্য করছি যে ট্র্যাক তার পাশে হচ্ছে সেই ভাঙা একটা ট্রেনের কোনো পার্টস পড়ে আছে, তার মাথার উপরে একজন বসে রয়েছে। আমি বললাম যে এত রাতের বেলা, তখন 1:30 বাজে, রাত 1:30, তো রাত 1:30টার সময় এর উপরে কে বসে রয়েছে? আর ওই জায়গাটায় বসে থাকার মতো স্বাভাবিক কোনো বিষয় না, কারণ হচ্ছে ওইখানটা যে হান্টেড প্লেস, তো ওটা সবাই জানে, লোকালের লোকও জানে, আমরা যারা ট্রেন চালাই আমরা জানি ওখানটা খারাপ জায়গা, ওখানে এত অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জায়গাটা অ্যাকচুয়ালি হয়ে গেছে হচ্ছে খারাপ দূষিত জায়গা। তো ওখানে সবাই ভয় পায়, দিনে দুপুরে ওখানে লোক হেঁটে যায় না, রাতের বেলা ওখানে 1:30টার সময় কে বসে থাকবে? তো আমার বাবা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে। এবার একটা কথা বলি, আমার বাবার শেষ খুব শরীর খারাপ হয় সেই অভিজ্ঞতাটা বলবো। এরকম তো ছোট ছোট অনেক অভিজ্ঞতা আছে, বাবা অনেক সময় দেখেছে একদম যেই ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আলোতে দেখছে কেউ নেই, পুরো রাতের বেলা ফাঁকা ধুধু করছে, 3টে 3:30 বাজে, হঠাৎ করে দেখলো একদম মানে ট্রেনের সামনে একটা মেয়ে ছেলে ঝাঁপ দিল, মেয়ে ছেলেটা ছিল কোথায়? এগুলো অ্যাকচুয়ালিও এগুলোর জন্যই কিন্তু ট্রেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আমরা কিন্তু বুঝি না, আমরা নানা রকম ভাবে অনেক আমাদের মন্তব্য আমরা নিজেরা বলে থাকি,
কিন্তু যে ড্রাইভার থাকে ট্রেনের, যে চালক, সে কিন্তু জানে যে কি কারণে কি হচ্ছে। সবসময় কিন্তু ট্রেনেরই যে সমস্যা হবে বা ট্রাকের সমস্যা হবে না, এরকম অনেক জিনিস আছে যার জন্য কিন্তু ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের দিদিভাই বলে আমার বাবা সেদিনকে খুব বেঁচে গেছে। আমার বাবা এত ভয় পেয়েছে, বলে কেউ নেই, রাতের বেলা 3:30 বাজে, আমি যাচ্ছি, নিয়ে ছুটছি প্যাসেঞ্জার, মানে কি বলবো। সেদিন এমনিতে ট্রেন লেট হচ্ছিল, আর স্পিডটা আরো জোরে রেখেছে, কারণ একটা সময় নির্ধারিত থাকে, তো একটা স্টেশন, একটা প্ল্যাটফর্মে ঢুকতে গেলে একটা টাইম থাকে। হ্যাঁ, 5-10 মিনিট এপার ওপার হতে পারে, কিন্তু সেটা আবার মেনটেন করতে হয়। তার জন্য আমার বাবা অনেক স্পিডে রাতের বেলা 3-3:30 সময় ট্রেনটা নিয়ে যাচ্ছে। বাবা বলে ট্র্যাকের মধ্যে কেউ নেই, জনমানবহীন ওই জায়গায়, কোনো বাড়ি ঘর নেই দূর দূরান্ত পর্যন্ত, কিন্তু একজন মহিলা সাদা লাল শাড়ি পরা, সাদা লাল শাড়ি পরা, মানে লাল পাড় সাদা শাড়ি পরা, বাবা যেই দৌড়ি দেখে, মানে একদম ছাপাত করে ট্রেনের একদম মুখের সামনে পড়ে। মানে সেই দিনকে বাবা বলছে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে যেত, কারণ এটা আচমকা। জানি ট্রেন চালাতে গেছি, জানি যে মানে প্রত্যেক দিন হাজারো হাজারো মানুষ ট্রেনে কাটা পড়ে, তাদের আত্মাগুলো তো ঘুরে বেড়ায়, তারা তো সুসাইড করছে, অপঘাতে মৃত্যু, অকাল মৃত্যু, তাদের তো কখনোই জন্ম হবে না, তারা ট্র্যাকে ট্র্যাকে ঘুরে বেড়াবে, একে ধরবে ওকে ধরবে, এই তো করবে। কিন্তু এই হট করে বাবা তো একটা মন নিয়ে বাবা বাবার মতো চলছে, কারণ বাবার তখন মাথায় চলছে লেট আছে ট্রেন, বাবা স্পিডে ট্রেনটা আনছে। এই সময় হট করে আচমকাই একজন ট্রেনের সামনে ঝাঁপ দেয়। বাবার এই অভিজ্ঞতাটা বাবা বারবার বাবা বলে, এখনো বলে, বাবা তো রিটায়ার্ড হয়ে গেছে কবেই, বাবা এখনো বলে যে এখনো ওই রাতের কথাটা ভাবলে এখনো ভয় লাগে, এখনো ভয় লাগে যে হট করে আচমকা, বলো না আমরা আচমকা বসে রয়েছি, কেউ এসে হট করে পেছন দিয়ে মারলো, হ্যাঁ আমরা একটা জিনিস খেলতাম, হ্যাঁ করে উঠতাম, বলো তো কতটা বুকের ভিতর ধরপড় ধরপড় করে। ঠিক সেরকম বাবা সেদিন খুব ভয় পায়। আর এইটা আমি লাস্ট একটা ঘটনা বলবো বাবার, সেই ঘটনাটা বলে শেষ করব। আমার বাবা বলে রাতের বেলা আমি ট্রেন নিয়ে হাওড়া আসছি, হাওড়া ফিরছি, তো কি বলবো, হাওড়ায় আসার আগে প্রায় হাওড়া ঢুকবো 200 কিলোমিটার ডিস্টেন্স, অনেকটা। বাবা বলছে হঠাৎ করে একটা জায়গায় রাতের বেলা, তখন আনুমানিক 3টে বাজেনি, ওই 2:45 কি 2:40 এরকম হবে, হঠাৎ করে সিগন্যাল পেলাম না, মাছ একদম ট্র্যাকের মধ্যে আমাকে ট্রেন থামাতে হয়। আর এমন একটা জায়গা, মানে চারপাশে শুধু বড় বড় মাঠ, জঙ্গল আর বিল, ছোট ছোট বিল, পুকুর, ডোবা টাইপের জায়গা, ওখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের বাড়ি নেই। মানুষের বাড়ি থাকলে পরে তো বোঝা যায়, আর লাইট তো জ্বলবে কোনো জায়গায় না কোনো জায়গায়, পোস্ট থাকবে, রাস্তা থাকবে, কোনো কিছু নেই, একদম ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া। ট্রেন যখন ওখানে সিগন্যাল পায়নি, ওখানে যখন ট্রেনটা দাঁড় করাতে হয় ওই রাতের বেলা, বাবা বলছে এত মানে ঝিঝি পোকার শব্দ, কানে না তালা লেগে যাবে, এত শব্দ হচ্ছে। ওখানে ট্রেন যখন থামাই, তখন আমার বাবা বলছে আমাদের ট্রেন চালাতে চালাতে যদি কোনো সময়, যদি বাথরুম, টয়লেট যাই হোক না কেন, পটি বা যাই হোক, আমরা কিন্তু কোনো জায়গায় দাঁড়াই না, আমরা প্ল্যাটফর্মে টেনে নিয়ে যাই স্পিডে, প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু আমরা প্ল্যাটফর্মেই যাই, ঠিক আছে, স্টেশনে, কিন্তু কোনোদিন আমরা দাঁড়াই না মাঝ ট্র্যাকে। কারণ আমি আমার সুবিধা দেখলে হবে না, কারণ আমার সাথে হাজারো হাজারো লক্ষ লক্ষ প্যাসেঞ্জার থাকে, তাদেরকেও আমায় দেখতে হবে, ডাকাতি হতে পারে, কোনো খারাপ একটা ব্যাপার ঘটতে পারে, যার জন্য আমার বাবা বলে সিগন্যাল যদি না পাই তখন তো দাঁড়াতেই হয়, কিছু করার থাকে না। সেই রকমভাবেই আমি কিন্তু দাঁড়াই। এইবার প্রায় ওখানে আধ ঘন্টার ওপর সিগন্যাল নেই, আধ ঘন্টা, তো অনেকটা সময় কি করব, ভালো লাগছে না, এত বিরক্ত লাগছে, আর একভাবে তো থাকা যায় না। তো আমার গার্ড বলল যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আমার খুব বাথরুম পেয়েছে, যাবো দাদা। তো তখন আমার বাবা তাকে বলে যে হ্যাঁ যা করে আয়, কি আছে, তুই আসলে আমিও যাবো রে, এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, সিগন্যালও দিচ্ছে না, কি জানি কি করছে। এই দুজনে কথা বলতে বলতে
গার্ড নাবে, গার্ড নেবেই, গার্ড লাফ মেরে উপরে উঠে যায়। সবে নাবে, ট্রাকে পা দেয়, ট্রেনও তখন ছাড়িনি, মানে ট্রেনটা নাবার যে হ্যান্ডেলটা থাকে না গেটের মুখটায়, ওইটা ধরে নিচে নাবে, নেবেই আবার ওটা ধরে উঠে যায়। ওরে বাবারে! তখন আমার বাবা বলে যে কি হলো, এরকম করে উঠলি? তখন বলছে, ও দাদা, কে যেন ওখানে রয়েছে। এবার কিরকম দৃশ্য আমি বলি তোমাদের, বুঝতে পারবে। ট্রেনটা তো ট্র্যাকের উপর দাঁড়িয়ে রয়েছে একটা, বাবার সাথে যে গার্ড থাকে সেই ট্রেনের গার্ড, সে নাবে। এবার নেবে চোখটা কোথায় যায়? ট্রেনের চাকার দিকে। বলছে আমি ট্রেনের চাকার দিকে যখন লাফ দিয়ে নাবি, ট্রেনের চাকার দিকে আমি ঘুরেছি, বলে ট্রেনের চাকার নিচে একজন বসে রয়েছে, তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে, আর পুরো মানে তার পরনে কি আছে না আছে দেখিনি, কিন্তু একটা কালো অভয়ব, একটা পুরো কুচকুচে কালো, সে ওই ট্র্যাকের ওখানে চাকার ওখানে বসে রয়েছে ট্রেনের নিচে। মানে কিরকম ভাবে বসে রয়েছে বুঝতে পারছো? একদম মানে বলে না গুটি সুটি মেরে বসা, ওরকম ভাবে, শুধু চোখ দুটো দেখেছে জ্বলতে। ওই দেখে কাঠ তাড়াতাড়ি উঠে পড়েছে, আমার বাবাকে বলছে। আমার বাবা তখন হেসে ফেলে। আমার বাবা হেসে বলছে, হাসলামি করছো তুমি? হ্যাঁ, ট্রেনের নিচে কি বসে থাকবে? মানুষ ঢুকে বসে রয়েছে, এক্ষুনি যে চাপা পড়ে মরে যাবে, কি আবল তাবল বকছো। তখন সেই গার্ড বলছে যে এটা কি করে হয়, আমি দেখেছি যে তার চোখ ওখানে জ্বলছে, আমি কেন মিথ্যে কথা বলবো। আমি তখন আমার বাবা খুব সাহস করে ট্রেন থেকে নিচে নামে। ট্রেন থেকে যখন নিচে নামে তখন আমার বাবা দেখছে ওই যাকে অভয়ব দেখেছে কালো মতো, সে সত্যি ওই ট্রেনের ট্র্যাকের মধ্যে ট্রেনের নিচে গুটি সুটি মেরে বসে রয়েছে, যেন কেউ নামবে তাকে আক্রমণ করবে, সেই চোখে জলঝল করছে চোখ দুটো তার, ওরকম ভাবে তাকিয়ে রয়েছে। ওই ঝিঝি পোকার শব্দ, রাতের ওই অন্ধকার, ঘুটঘুট করছে, রাতের অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই অভয়বটার চোখ দুটো যে জ্বলছে, আর তার যে একটা মানে শরীর আছে সেইটা কালো, এত কালো, এমনিতে পুরো বাইরেটাই কালো, রাতটা অন্ধকার, তার মধ্যে সে এত কালো, তাকে বোঝা যাচ্ছে। মানে বিষয়টা ভাবো। আমার বাবা নিজের চোখে সেটা দেখে। আমার বাবা তখন ওই দেখে বাবার শরীর ওখানে খুব খারাপ লাগে, আর বাবার বুকে ব্যথা আরম্ভ হয়। তো যে গার্ড ছিল সেই গার্ড বাবাকে জল টল খাবিয়ে বুকে হাত ঠাত দিয়ে বুলিয়ে দেয়, দিয়ে বললো, দাদা কোনো রকমে চলো, তোমার উপরেই সব ভরসা, তুমি চলো। এবার দুপাল্লা ট্রেনে কিন্তু দুজন করে থাকে চালানোর জন্য, কিন্তু সেই দিনকে আমার বাবা একাই ছিল। আমার বাবা, কারণ দুটো স্টেশনের পর থেকে কেউ ছিল, সে আসতো। তো তখন সেই গার্ড বলে যে দাদা আর দুটো স্টেশন, আর ওখানে স্টেশনগুলো আমার বাবা জানায় অনেকটা দূরত্বে, অনেকটা মানে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম যেতে 45 মিনিট 1 ঘন্টা ডিফারেন্স, মানে বোঝো কতটা ট্রেন চলে যাবে নাকি এত স্পিডে 1 ঘন্টা দূরে, মানে কতটা। তো যাই হোক, তখন আমার বাবা ওই গার্ডের কথা শুনে কষ্ট করে দুটো প্ল্যাটফর্ম পর্যন্ত আসে, এসে ওখান থেকে যে ড্রাইভার ওঠে আমার বাবা ওখানে নেমে যায়। তো আমার বাবা বললো আমার শরীর খুব খারাপ লাগছে, তুমি একটুখানি করে দাও, আমি যাই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার বাবা ওখান থেকে যখন সকালবেলা আমার বাবা বেলার দিকে বাড়ি ফিরে আসার পর, আমার বাবা প্রায় সপ্তাহখানিক বাড়িতে ছিল, আমার বাবা যায়নি ট্রেন চালাতে। আমার বাবা শুধু ভয়তে চিৎকার করে বলতো, ওই দেখ ও বসে রয়েছে, ওই দেখ ও বসে রয়েছে, ওই দেখ ও বসে রয়েছে, আমাকে দেখছে, ওই দেখ ওই দেখ ওর চোখ দুটো জ্বলছে। বাবা সমানে এরকম করতো প্রায় প্রায় অনেক দিন বাবা এরকম ভয় পেত, আতঙ্ক করে। তারপর আস্তে 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 বাবাকে নানা রকম বদ্যি বাড়ি, ওঝা বাড়ি, গুনিন বাড়ি করার পর, জানি না কার কাজে লেগেছে, বাবাকে যে অনেক জায়গায় দেখায়, কিন্তু বাবার আস্তে আস্তে ভয়টাও কাটে, শরীরটাও আস্তে আস্তে রিকভারি হয়। তারপর বাবা পুনরায় আবার ট্রেন চালাতে যায়। তারপরেও বাবার সাথে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা, সেগুলো একদিন সময় করে তোমাদেরকে সব আমি শেয়ার করব। তো দর্শক বন্ধু, তোমরা যদি আমাদের এই উলুবেড়িয়া থেকে পাঠানো দিদি ভাইয়ের বাবার জীবনের ট্রেন চালানোর অভিজ্ঞতা যদি তোমরা শুনতে চাও, অবশ্যই কমেন্টস করো। দিদি ভাই কিন্তু আমাদের বলেছে যে বাবার জীবনে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা।
বা এরকমও হয়েছে বাবা ট্রেন নিয়ে আসছে, ফাঁকা ট্রেন, ফাঁকা ট্রেন নিয়ে আসছে, বাবা ট্রেনের সাথে সাথে চার পায় কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে আসছে। সেই কুকুর যেরকম হয় না, কুকুর ওরকম ভাবে লাফাতে লাফাতে আসছে। আর বাবা তো বুঝতে পারিনি যে গার্ড থাকে, সেই গার্ড বলছে ও দাদা কি হচ্ছে, তখন বাবা বলল তুই সব বন্ধ করে দে। এরকম অনেক কিছু হয়, যারা ট্রেন চালায় তাদেরকে কোনোদিন জিজ্ঞাসা করে দেখো যে তাদের জীবনে তারা এরকম অভিজ্ঞতার শিকার হয়েছে কিনা। অনেকে বলো না এসব ভূত পেট নেই, এসব ফালতু গল্প, বানানো গল্প। তো আমাদের এক ভাই কমেন্টস করেছিল, আমি তোমাদেরকেও বলবো যারা এগুলো মনে করো, তারা রাতের বেলা না কিছু করতে হবে না, কোনো আত্মা তো নেই, নেগেটিভ এনার্জি নেই, তো তোমরা একটা কাজ করো তোমাদের দায়িত্বে, আমি বলছি বলে আমার দায়িত্ব না, তোমাদের দায়িত্বে, তোমরা বলো নেই বলে বলছি। রাতের বেলা 12টার পর ট্রাকের উপর থেকে না হাঁটবে, যেখানে বাড়ি ঘর নেই, দেখবে তো তোমাদের সাথে কোনো রকম ইনসিডেন্ট হয় নাকি। যদি নেই তাহলে তোমরা হসপিটালে লাশ কাটা ঘরের পাশে চলে যাবে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে তো কোনো শব্দ শুনতে পারো কিনা। কোনো কিছু তো নেই। আর একজন না বললে নয় বলেছে যে কি হসপিটালে কোটি কোটি মানুষ থাকে, সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ওখানে ভূত থাকবে কি করে, তাহলে মানুষ থাকে কি করে। আমি তার উদ্দেশ্যে জানি না সে আজকে আমার ঘটনাটা শুনছে কিনা, আমি বলছি হসপিটালে, নার্সিংহোমে, প্রতি কটা হসপিটালে ভূত থাকে, এটা প্রতি কটা ডাক্তার কিন্তু বলে, সেটা অন ক্যামেরায় না। আর উনি বলেছে যে ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলতে ডাক্তারকে, কোনোদিন ডাক্তার বলবে না, কারণ সায়েন্স কোনোদিন আত্মা ভূত প্রেত মানে না, সায়েন্স কোনোদিন ভূত মানে না। তা আমি কি করে নিয়ে আসবো, তারা তো সায়েন্সের স্টুডেন্টস, তারা তো মেডিকেল করছে, তাদেরকে আমি কি করে নিয়ে আসবো, তারা কখনোই আসবে না। আরো একটা কথা বলে রাখি, তোমরা যারা বলো না হসপিটালে ভূত নেই, হসপিটালে সব জায়গায় আত্মা থাকে না, কিন্তু হসপিটালের সিঁড়িগুলো উঠবে, হসপিটালের পিছন দিকে অন্ধকারে ঘুরবে, হসপিটালের ফাঁকা জায়গায় চলে যাবে, হসপিটালের বাথরুমে গিয়ে দেখো তো মাঝরাতে, দেখবে তো গায়ে কাটা যায় কিনা। যেখানে কোনো খারাপ এন্টিটি নেই সেখানে তো তোমার শরীর ভার হবে না, গায়ে কাটা দেবে না, গায়ে শিহরণ হবে না। তুমি যদি একটা মন্দিরে যাও, সাধারণ কমন সেন্স তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা বলো আত্মা নেই, তোমরা যখন মন্দিরে যাও, মন্দিরে তোমাদের ভক্তি শ্রদ্ধার জন্য চোখ দিয়ে জল আসে, কখনো ভয় লাগে, কখনো তোমাদের গায়ে শিহরণ হয়, কখনো গা কাটা দিয়ে ভার হয়ে যায়, মনে ভয় লাগে, লাগে না, না? কারণ মন্দিরে কিন্তু আত্মা থাকে না, থাকে হচ্ছে হসপিটালে, রেল লাইনে, শ্মশানে, কবরস্থানে, ফাঁকা রাস্তায়, ভুতুড়ে বাড়িতে, আরো অনেক জায়গায় যেখানে থাকে, সেখানে গেলে পারেই দেখবে আমরা বুঝতে পারবো, অটোমেটিক্যালি ভেতর দিয়ে তোমাদের শরীর পুরো বসে যাবে, ভয় একটা বুকে লাগবে, তখনই বুঝতে পারবে যে আমি ছাড়াও আমার চারপাশে এমন কিছু আছে যে অদৃশ্য, আমি তাকে দেখতে পাচ্ছি না। আত্মার উপস্থিতি আছে, আত্মা আগেও ছিল, আত্মা আজও আছে, আত্মা ফিউচারেও থাকবে। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো ঘটনা দুটো কেমন লাগলো। দমদম থেকে অজয় ভাইয়ের ঘটনা আর উলুবেরিয়া থেকে দিদি ভাইয়ের ঘটনা। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, তোমাদেরকে বলেছিলাম না আমি মানুষের মুখ দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারি, তা বলে এই না যে আমি ভগবান বা আমি কোনো অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। আমি যতটা পারি আমি ততটা মানুষকে বলি। আশা করি আজকে যে দিদি ভাই আমাকে ওনার পরিবারের কিছু মানুষের ফটো শেয়ার করেছিলেন হোয়াটসঅ্যাপে, দিদিভাই যদি আজকে ঘটনা শোনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সরি, সেই দিদিভাইয়ের একজনের না, চারজনের ভবিষ্যৎ কিন্তু আমি বলেছি, বেশিক্ষণ সময় নিইনি, ঠিক আছে, কাজের মধ্যে থেকেও। দিদিভাইয়ের সাথে না আমার কোনোদিন দেখা হয়েছে না, সেই মানুষগুলো যার ফটো দিয়েছে তাদের আমি কোনোদিন দেখেছি, আমি ফটোর মাধ্যমেই কিন্তু দেখলাম, 10 মিনিট দেখে কিন্তু আমি তাদের ভবিষ্যৎ বলেছি। দিদিভাই রিলেট করতে পারবেন, শুনলে পারে। দিদিভাই কিন্তু নিজেও বলেছে যে আপনি দিদিভাই যেইগুলো বলেছেন এই চারজনের বিষয় সব কটা পুরো সেম টু সেম। তো চলো আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।